জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন বা আগেই হতে পারে গণভোট। সাংবিধানিক আদেশের মাধ্যমে এটি চূড়ান্ত করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেন, গণভোট কবে হবে সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে কমিশন। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নিয়ে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন সহ 6টি কমিশনের প্রতিবেদন নিয়ে শুরু হয় জুলাই সনদ তৈরির প্রক্রিয়া। প্রায় 9 মাস কাজ করেছে ঐকমত্য কমিশন। এই সময় 33 দলের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, পরামর্শ নিয়েছে বিশিষ্টজনেরও। সবার মত নিয়ে চূড়ান্ত করা হয়েছে জুলাই সনদ। এরই মধ্যে বিএনপি, জামাত সহ 25টি দল সনদে সই করেছে। তবে আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় স্বাক্ষর করেনি এনসিপি। এসব বিবেচনায় নিয়ে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে কমিশন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, তার উপর হবে গণভোট। তবে কোন দিন ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। আদেশ দেবার পর এবং নির্বাচন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলেন। কমিশনের সহসভাপতি বলেন, আগামী সংসদের প্রথম 270 কার্যদিবসের মধ্যে জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার, বিচার এবং নির্বাচন, এখন নির্বাচন এবং সংস্কার প্রকৃতপক্ষে একচ্ছত্রে বাধা হলো। এই অর্থে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারাই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করবেন, তাই তো? তাহলে সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব যাদের, তারা এই কাজটি করতে পারবেন বলে মনে হয়। রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্টগুলোতে জনগণের মত জানাতে সরকারকে পরামর্শ দিয়েছে কমিশন। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। কমিশনের সদস্যরা কিছু সুপারিশ দিয়ে নিষ্কৃতি পেতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আরপিওর সংশোধনে জোটভুক্ত হলেও রাজনৈতিক দলগুলোকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে বলে উল্লেখ রয়েছে, কিন্তু আগের মতো জোটভুক্ত প্রার্থীর পছন্দের প্রতীকে নির্বাচন করার বিধান যাতে বহাল থাকে সেই আবেদন করেছে বিএনপি। এছাড়া ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল, সরকার বা নির্বাচন কমিশন নির্বাচনের সময় নিয়ে কোনো সংশয় জানায়নি। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। এই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে এবারের জাতীয় নির্বাচন। দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শাপলা প্রতীক না দেয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। এই কমিশন স্বাধীন নয়, তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয় বলেও মনে করেন তিনি। প্রতীক ইস্যুকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে রাজপথে এর মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। এদিকে বিকেলে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানায় এনসিপি। সনদে স্বাক্ষরের ব্যাপারে কাল সিদ্ধান্ত নেবেন তারা। বর্তমানে
এই ঐকমত্য কমিশন সর্বশেষ যে চূড়ান্ত খসড়াটি দিয়েছে এটাকে এনসিপি তাদের জায়গা থেকে স্বাগত জানাচ্ছে এবং একটি ভালো অগ্রগতি হিসেবে দেখছে। এটা ঐকমত্য কমিশনের বিষয় যেহেতু বা সংস্কারের সনদের বিষয়, সেটা গণভোটে গেলেই কিন্তু চূড়ান্ত হবে জনগণ আসলে এই প্রক্রিয়ার সাথে কি আছে কি নাই। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার আসলে সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও ফেব্রুয়ারি নির্বাচনের আগে তা সম্ভব নয়। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে বলে মত দিয়েছেন রিভিউ আবেদনকারীদের আইনজীবীরা। তারা বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। মঙ্গলবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানিতে এসব বিষয়ে মতামত দেন আইনজীবীরা। আগের 12টি নির্বাচনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় 1996, 2001 ও 2008-এর নির্বাচন। তেমন কোনো বিতর্ক ছাড়াই সেই 3 নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশ বিদেশে। তবে 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের 13 সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার ফলে এই ব্যবস্থা বাতিল হয়ে যায়। ওই রায়ের বিরুদ্ধে বিএনপি জামাত সহ 5টি রিভিউ আবেদনের শুনানি চলছে আপিল বিভাগে। এরই মধ্যে 3 পক্ষের শুনানি শেষ। মঙ্গলবার শুনানিতে জামাতের আইনজীবী আদালতকে বলেন, আপিল মঞ্জুর করে আগের রায় বাতিল করলেও রায়ে যেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে নতুন কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ না দেয়া হয়, কারণ এতে জুলাই সনদ সহ সরকারের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক হতে পারে। বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে, নতুন পার্লামেন্ট হবে। নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর। পরে আরেক রিভিউ আবেদনকারী নওগাঁর মোফাজ্জল হোসেনের পক্ষে তার আইনজীবীরাও আদালতে প্রায় একই আবেদন করে জানান, এবারের নির্বাচনে আর তত্ত্বাবধায়ক ব্যবস্থার সুযোগ নেই। তবে তাদের আশা, অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের মতোই ভূমিকা নেবে। আমরা আশা করতেছি এবং আমি প্রেয়ারও করেছি যে এটার উপরে অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ রায় দিয়ে একটা বিষয়টা একদম ক্লিয়ার করবে, যেহেতু হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে। পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে। বর্তমান সরকার, বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। কেবল আদালতে আবেদন নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে স্বাক্ষর করা জুলাই সনদেও গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত বডি অন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যেই এসব ক্যামেরা কেনা হচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা মনে করেন যে নির্বাচনের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ রয়েছে। নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইন প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে। একই সাথে এমন কাঠামো গড়তে হবে যেন কেউ পরিস্থিতি অবনতির সুযোগ না পায়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ডাক ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন, গণতন্ত্রের যাত্রা। সংসদ নির্বাচন সামনে রেখে অন্তত 70% আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থীকে গণসংযোগ করতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশকে 10টি সাংগঠনিক বিভাগে ভাগ করে প্রার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তালিকা করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের খসড়া তালিকা তৈরির কাজ শেষ করে এনেছে বিএনপি। সাংগঠনিক বিভাগ অনুসারে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জ্যেষ্ঠ 5 নেতার সমন্বয়ে গঠিত হয়েছে নির্বাচনী সেল। অন্তত 250টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হচ্ছে। দলের জ্যেষ্ঠ নেতারা জানান, প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন, তবে অনেককেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি সবুজ সংকেত দিয়েছেন।
না, প্রার্থীপত্রে তো আমরা তো অনেক দিন, আমাদের চেয়ারম্যান সাহেব অনেক দিন যাবৎ মাঠে থেকে উনি বিভিন্ন সোর্সে, ওনার নিজের সোর্স দিয়ে উনি রিপোর্ট নিয়েছেন, সেই রিপোর্টের বেসিসে উনি মার্কিং করেছেন। আমার মনে হয় না খুব একটু বেশি টাইম লাগবে জাতির কাছে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা। অতীতে আমাদের যে ট্রেডিশন ছিল সেটা ছিল মনোনয়নপত্র যেদিন সাবমিট করা হতো, যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের 3-4 দিন আগে আমরা এই লিস্টটা ঘোষণা করতাম। কিন্তু এখন বিশেষ পরিস্থিতিতে আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমাদের মনোনয়ন ঘোষণা করব। কয়েক স্তরে সাজানো হচ্ছে প্রার্থী তালিকা। জটিল আসনগুলোতে একাধিক প্রার্থীর নাম রাখা হচ্ছে। শেষ মুহূর্তে কাকে বাদ দেয়া হবে তা নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে, সেইটা বোঝানোর জন্যই আমাদেরকে সাক্ষাৎকার নিতে হয়। 100 আসনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে এসব আসনে একক প্রার্থী নিশ্চিত করতে প্রার্থীদের সঙ্গে কথা বলছেন জ্যেষ্ঠ নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসামরিক ও সামরিক প্রশাসন, ব্যবসায়ী, গণমাধ্যম ও রাজনৈতিক দলের মধ্যে আন্তঃসম্পর্ক ঠিক না করলে 1-11 মতো পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, দেশকে সে ধরনের সংঘাতময় পরিস্থিতির দিকেই ঠেলে দেয়া হচ্ছে। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিনের আয়োজনে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির নানা দিক আলোচিত হয়। পরে অগ্নিঝরা বর্ষা নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে আলোচনায় অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দেশের বেসামরিক ও সামরিক প্রশাসন, ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম অনেক ক্ষেত্রে নিয়ামক শক্তির ভূমিকায় থাকলেও রাজনৈতিক দল বা শক্তিগুলো ততটা মজবুত নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, অনেকে আওয়ামী লীগকে বড় রাজনৈতিক দল মনে করলেও দলটি তা নয়, বরং দেউলিয়া হয়ে গেছে। আমাদের আন্তঃসম্পর্কের জায়গাটা, এটা যদি আমরা মিস করি তাহলে আমরা বারবার বিভিন্ন খাদে আমরা পড়বো। 1-11, তারপর আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আসতে থাকবে এবং রাজনৈতিক সংঘাত অনিবার্য হবে। সেটা আমি বারবার বলছি, এটা কোনোভাবে হুমকি বা হতাশার জায়গা থেকে না, বরং সোসাইটি ওই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। সোসাইটিকে আমরা এমন এক জায়গাতে নিয়ে আসতেছি না যেখানে ডায়ালগ সম্ভব, যেখানে এই যে ফোর্সগুলোর মধ্যে একটা কমন গোলে, কমন ন্যাশনাল গোলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যম ও আমলাতন্ত্রের সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। মিলিটারি, এই মিডিয়া এবং এই আমরা যেটাকে বলছি ব্যুরোক্রেসি, তো তাদের একটা সংস্কার যখনই করতে যাবেন দেখবেন তারা এক হয়ে যাবে। তাদের ওই যে কমিউনাল ইন্টারেস্টে ব্যুরোক্রেসি, কিন্তু আমি আমাদের এটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে এবং সেটা এই ব্যুরোক্রেট আমাদের উপর। আওয়ামী লীগ যেন ফিরে না আসতে পারে সেজন্য ঐক্য ধরে রাখার তাগিদও দেন হাসনাত আব্দুল্লাহ। আমরা যদি আবার নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে, বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার আমাদের জন্য ডিফিকাল্ট হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসির কাছে 18টি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে রয়েছে নভেম্বরে গণভোট এবং সংশোধিত আরপিওর ভিত্তিতে নির্বাচন আয়োজন। দলটি বলছে, নির্বাচন কমিশন ও সরকারের যৌথ প্রচেষ্টায় এসব দাবি বাস্তবায়ন করতে হবে। দুপুরে ইসিতে গিয়ে লিখিতভাবে এসব দাবি জমা দেয় জামায়াতের প্রতিনিধি দল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে ইসিতে যায় জামায়াতের প্রতিনিধি দল। ইসিতে 18 দফা লিখিত দাবি জমা দেয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। সিইসি সহ কমিশনের সদস্যদের সাথে বৈঠক শেষে গোলাম পরোয়ার বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জনগণ জুলাই সনদের তাৎপর্য বুঝতে পারবে না, তাই নভেম্বরে গণভোটের দাবি জানান তিনি। সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময়।
একই দিনে ভোট হলে নির্বাচন কেন্দ্রে সহিংসতা হতে পারে, 2-4টা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে। তো জাতীয় নির্বাচন প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে তাহলে গণভোটের দশাটা কি হবে? একই দিনেই তো ভোট হবে, একই কেন্দ্রেই তো হবে। জামায়াত মনে করে সংশোধিত আরপিও অনুযায়ী নির্বাচন করতে হবে, যাতে সব দল সমান সুযোগ পায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে, কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে। তার প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। এটা লাস্ট ইলেকশন যে ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে। জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান পাল্টানোর চেষ্টা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলে মনে করে জামায়াত। এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেকর্ড উচ্চতায় পৌঁছার পর বিশ্ববাজারে এবার দ্রুত কমতে শুরু করেছে স্বর্ণের দাম। এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে 8%, যা 12 বছরের মধ্যে এক সপ্তাহে সর্বোচ্চ হারানোর হার। খাত সংশ্লিষ্টরা বলছেন বিশ্ব অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি ভূ রাজনৈতিক উত্তেজনাও কমছে, যার প্রভাবই স্বর্ণের বাজারে পড়েছে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর কয়েকদিনের মাথায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। goldprice.org-এর তথ্যানুসারে গত 21 অক্টোবর প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় $4,355 পর্যন্ত। এরপর থেকেই সপ্তাহ জুড়েই কমেছে দাম। সবশেষ 27 অক্টোবর দিনের শুরুতে দাম $4,100 থাকলেও দিন শেষে $3,080 নেমে যায়। মঙ্গলবার দিনের শুরু থেকেই নিম্নমুখী মূল্যবান ধাতুটির দাম। খাত সংশ্লিষ্টরা বলছেন বছরের শুরুতে ভূ রাজনৈতিক অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনা আর ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, ফলে স্বর্ণের উপর চাহিদা কমছে। মিডল ইস্ট ক্রাইসিস অনেকটা তাদের ডাউন হয়ে গেছে, ক্রাইসিসগুলি অনেকটা বিশ্বের দিকে ভালোর দিকে যাচ্ছে। চায়নার সাথে সম্পর্কের একটা উন্নয়নের ধারাবাহিকতায় আগাচ্ছে। তারপরে হলো এর মধ্যে মালয়েশিয়া আসছে, এশিয়ার সাথে বিভিন্ন রকমের জটিলতা, ট্রাম্প বা আমেরিকা এইগুলি মিলিয়ে কাজ করতেছে। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না কমলেও এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় 6%। সবশেষ সোমবার ভরিতে 3,500 টাকা কমিয়ে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 2,04,283 টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। আমাদের দেশের মার্কেটটা নির্ধারণ করে বিশেষ করে বুলিয়ন যারা তেজাবি গোল্ড বা পিওর গোল্ড বিক্রি করে তারা নির্ধারণ করে, এবং আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী আছি তারা সেই মার্কেট থেকে দেখে ওই বুলিয়ন মার্কেট বা পুদ্দারদের মার্কেট দেখে আমাদের এখানে নির্ধারণ করা হয়। বাজার বিশেষজ্ঞদের ধারণা স্বল্প মেয়াদে দাম আরও কিছুটা কমলেও 2026 সালে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি স্বর্ণের দাম বাড়তে পারে প্রায় 6%। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।